ফ্যাক্টরি থেকে আজ যখন বেরোলাম তখন রাত 8টা বেজে গিয়েছে। রায়গঞ্জের এই কাঁচ ফ্যাক্টরি 7 দিন হলো উদ্বোধন হয়েছে এবং প্রথম দিন থেকেই আমি এই ফ্যাক্টরির সুপারভাইজার হিসেবে কাজ করছি। এই রায়গঞ্জ একটা মফস্বল এলাকা, অর্থাৎ এখানকার রাস্তাগুলো পাকা হলেও ঘরবাড়ি এবং মাঠঘাট মিলে একটা গ্রাম্য পরিবেশের সমন্বয়। ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমি হাঁটতে শুরু করলাম, কারণ বড় রাস্তা থেকে অটো বা টোটো ধরে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে। তারপর ট্রেনে করে আমার গন্তব্য বালিয়াডাঙ্গা পৌঁছাতে সময় লাগবে আধা ঘন্টা। কিন্তু আজ যা দেরি হয়ে গেল, অটো পাবো কিনা সন্দেহ আছে, কারণ এই এলাকায় সন্ধ্যার পরে লোক চলাচল অনেক কমে যায়। আজ যে কী আছে কপালে কে জানে। এই সব 7-5 ভাবতে ভাবতে বড় রাস্তার উপরে এসে দাঁড়ালাম। রাস্তার চারিদিকে ঘোর অন্ধকার। এটা পঞ্চায়েত এলাকা হওয়ায় রাস্তায় কোনো রোড লাইট নেই, আশেপাশে কোনো ঘরবাড়িও নেই, এমনকি রাস্তা দিয়ে কোনো যানবাহন পর্যন্ত চলাচল করছে না। রাস্তার আশেপাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, তার সঙ্গে মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের হাড়হিম করা চিৎকার। না, এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই। ধীরে ধীরে স্টেশনের দিকে এগোতে থাকি। যেতে যেতে নিশ্চয়ই কোনো অটো বা টোটো পেয়ে যাব, তাতেই উঠে পড়ব। এরপর রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটতে শুরু করলাম স্টেশনের উদ্দেশ্যে। এইভাবে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ চলার পর লক্ষ্য করলাম কিছুটা দূরে একটা চায়ের দোকান খোলা রয়েছে। দোকানটা বড় রাস্তার কিছুটা পাশেই। আমি ধীরে ধীরে সেই চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। ভাবলাম এক কাপ চা খেয়ে নিয়েই ট্রেনটা ধরা যাক। আজ সারাদিন কাজের চাপে চা খাওয়ার সময় পর্যন্ত হয়নি। চায়ের দোকানে বসে বললাম, দাদা, ভালো করে আদা দিয়ে একটা কড়া চা বানিয়ে দিন তো, তাতে আপনার দাম যা হয় নেবেন। দোকানদার কোনো কথা বলল না, শুধু একবার আমার মুখের দিকে তাকিয়ে তারপর চা বানাতে শুরু করলো। চায়ের দোকানে আরও 2জন কাস্টমার চা খাচ্ছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। কেউ কোনো কথা বলছে না দেখে আমি জিজ্ঞেস করলাম, বলছিলাম দাদা, এখান থেকে স্টেশনে যাওয়ার কোনো যানবাহন পাওয়া যাবে কি? কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রশ্নের কোনো উত্তর কেউ আমাকে দিল না। তারপর দোকানদার এসে আমাকে চা দিয়ে গেল। তারপর সে গম্ভীরভাবে বলল, এত রাতে এখানে কোনো যানবাহন এখন আর পাবেন না, আপনাকে হেঁটেই স্টেশনে পৌঁছাতে হবে। আপনি চাটা খেয়ে নিন। এই কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। আসলে এর আগে কখনো ফ্যাক্টরি থেকে বেরোতে আমার এত রাত হয়নি। এরপর আমি চাটা খেতে যাব, এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম কাপের চায়ের রং টকটকে লাল। চা আবার এরকম টকটকে লাল হয় নাকি? সেই টকটকে লাল চা থেকে যে ধোঁয়া বের হচ্ছে, সেটার গন্ধ নাকে আসতেই আরও চমকে উঠলাম। এটা তো চায়ের গন্ধ না, এটা তো রক্তের গন্ধ। যেহেতু আমি কাচের কারখানায় কাজ করি, তাই সেখানে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, রক্তপাত হয়, অর্থাৎ রক্তের গন্ধটা আমার কাছে খুবই পরিচিত। তার মানে এটা চা নয়, এটা তো গরম রক্ত। আমি সঙ্গে সঙ্গে চায়ের কাপটা নিচে ফেলে দিলাম। উঠে দাঁড়িয়ে দোকানদারের উদ্দেশ্যে বললাম, এসব কি মজা হচ্ছে? মজা করব কেন, আমাদের চা তো এমনই। এরপর যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম চায়ের দোকানদার ধীরে ধীরে পরিবর্তিত হলো একটা বিকট চেহারায়। এরপর 2জন গ্রাহকও পরিবর্তিত হলো কঙ্কালে। তারপর তারা সকলে মিলে বিকট শব্দে অট্টহাসি করতে লাগলো। এসব দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করলাম পাকা রাস্তা দিয়ে। অন্ধকার রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ পথ চলতি এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে আমার। এ কি, আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে আপনার? এরপর আমি আমার সঙ্গে যা যা ঘটেছে সমস্তটা বললাম ওই ব্যক্তিকে। আমার সব কথা শোনার পর ওই ব্যক্তি বলল,
খুব জোর বাঁচা বেঁচে গেছেন আপনি। ওই চায়ে একবার চুমুক দিলে আপনি আর বেঁচে ফিরতেন না। শুনুন তাহলে, ওটা ছিল নরেনের চায়ের দোকান। আজ থেকে মাস 6 আগে নরেন যখন তার 2জন কাস্টমারের সঙ্গে চায়ের দোকানে উপস্থিত ছিল, সেই সময় রাতের বেলা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই চায়ের দোকানে। 3 জনেই সেই স্থানে মারা যায়। তারপর থেকে শুরু হয়েছে এই উপদ্রব। কিন্তু কখন যে ওই ভৌতিক চায়ের দোকান দেখা যাবে কেউ জানে না। শুধুমাত্র অনেক রাতে সেই সকল পথিকদের কাছেই ওই দোকান দৃশ্যমান হয় যারা এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না। আপনি যেহেতু আমার মুখ থেকে এই ঘটনা জেনে গেলেন, আপনার সামনে আর কোনোদিন ওই চায়ের দোকান আসবে না। এত রাতে আজ আর আপনার বাড়ি ফিরে লাভ নেই। আজ রাতটুকু আমার বাড়িতেই কাটিয়ে দিন। কাল সকালে অফিস করে বাড়ি চলে যাবেন। আসুন আমার সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু এইটুকু বলেই চুপচাপ চলতে শুরু করলাম ওই ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে।